হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, আজকে আমরা ক্লাস 11-এর যে গ্যাসীয় স্টেট চ্যাপ্টারটা আছে, অর্থাৎ গ্যাসীয় অবস্থা যেটা আছে, সেই চ্যাপ্টারটার উপর আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এসেছি, যেটা তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ সেমিস্টার 1 যেই নিট বা জেনপাস এই জাতীয় পরীক্ষাগুলোতে খুবই কাজে লাগবে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই এমসিকিউ সিরিজের প্রথম ভিডিও। তো তোমরা যদি আমাদের এমসিকিউ সিরিজের আরও অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে প্লেলিস্টটা আমি দিয়ে দিচ্ছি। প্লেলিস্টগুলো অন্যান্য চ্যাপ্টারের এমসিকিউ এর কিছু ভিডিও তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশান বক্স থেকে। তো চলো শুরু করা যাক আজকের প্রথম এমসিকিউটা রয়েছে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মাত্রা হলো। তো আর এর মাত্রা কী হবে? আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি। তো সেখান থেকে আমরা যদি লিখি আর ইকুয়াল টু পিভি বাই এনটি, এটা হচ্ছে ফর্মুলা। এইবার তাহলে দেখো, আর এর মাত্রা আমরা লিখতে পারি, চাপ আছে ওপরে, এই যে পি আছে আর ভি আছে, তাহলে চাপের মাত্রা ইন্টু আয়তনের মাত্রা, আর নিচে কি আসছে? নিচে আসছে মোল ইন্টু উষ্ণতার মাত্রা। তাহলে ওপরে রইল চাপের মাত্রা আর আয়তনের মাত্রা। এবার চাপের মাত্রা মানে কি? চাপ মানে বল বাই ক্ষেত্রফল। চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের মাত্রা, আর ক্ষেত্রফল মানে আমরা কি জানি? দৈর্ঘ্য স্কোয়ার। আমরা জানি বর্গ সেমি কিংবা বর্গ মিটার, আমি এটাকে এল স্কোয়ার করে দিলাম। এটা হচ্ছে চাপের মাত্রা। আচ্ছা, আয়তনের মাত্রা মানে কি? দেখো, আয়তনের মাত্রা মানে হচ্ছে দৈর্ঘ্যের মাত্রার কিউব। আয়তনের একক কি? সিসি, কিউবিক সেন্টিমিটার। তো দৈর্ঘ্যের মাত্রার কিউব, তাই দৈর্ঘ্যের স্কোয়ার আর দৈর্ঘ্যের কিউব মানে একটা দৈর্ঘ্য বেঁচে রইল। তাহলে বলের মাত্রা ইন্টু দৈর্ঘ্য বেঁচে রইল। আর নিচে যেমন আছে, কি আছে? নিচে আছে মোল, আর উষ্ণতাকে আমি লিখে দিলাম বড় হাতের কে দিয়ে। এবার দেখো, বলের মাত্রা ইন্টু দৈর্ঘ্য, এটাকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? তোমরা পড়েছো কার্যের সংজ্ঞা পড়েছো, যে বলের প্রয়োগ বিন্দু স্মরণ হলে তাকে কার্য বলে। তার মানে বলের মাত্রা ইন্টু দৈর্ঘ্য মানে হচ্ছে কার্য, বা কার্যর মাত্রা শক্তির মাত্রা একই হয়। তার মানে কার্য বা শক্তি ডিভাইডেড বাই মোল ইন্টু কে, অর্থাৎ এখানে একের এরটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আছে, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো কখন আচরণ করে? অপশান সিটা রাইট অ্যান্সার হবে। কেন? খুব নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতায়। নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতায়। দেখো, বাস্তব গ্যাসের যদি আমরা সমীকরণটা লিখি, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। আর আদর্শ গ্যাসের সমীকরণ কি? পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এমন কন্ডিশনে আদর্শ গ্যাসটা বাস্তব গ্যাসের মতো আচরণ করবে যখন এটাও প্রায় জিরোর কাছাকাছি, এটাও প্রায় নেগলেক্ট করা যায়। তো সেইটা কিন্তু এই কন্ডিশনে সম্ভব। কেন? কারণ চাপটা খুব নিম্ন আর উষ্ণতাটা উচ্চ। চাপটা নিম্ন, উষ্ণতা উচ্চ। তার মানে সেখানে দেখো, আমি যদি চাপ কম দিই তাহলে তার আয়তন বেশি কিন্তু সেখানে। এবার আয়তন যদি বেশি থাকে তাহলে কিন্তু কণাগুলো অনেক দূরে দূরে অবস্থান করবে, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কমে যাবে। তাই এটা আউট হয়ে গেল। আকর্ষণ বা বিকর্ষণ বলের জন্যই, মানে আকর্ষণ বলের জন্যই মূলত এটা এসেছিল। তাহলে চাপটা কম মানে আয়তন বেশি, আয়তন বেশি মানে অণুগুলো দূরে দূরে আছে, তাহলে ওইটা আউট হয়ে গেল। আর একটা কী হলো, আয়তন বেশি মানে এটাও নেগলেক্ট করা যাবে। আয়তনটা অনেকটা বেশি, আয়তনের সাপেক্ষে এর মানটা খুব কম, তাই তখন পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটাই মতো আচরণ করবে। নেক্সট এমসিকিউ দেখো, কোনো গ্যাসের চাপ পি, উষ্ণতা টি, আচ্ছা আণবিক ভর বা আণবিক গুরুত্বটা এম, সার্বজনীন গ্যাস ধ্রুবক আর হলে গ্যাসটির ঘনত্ব কী হবে? আমরা নিজেরাই করি। পিভি ইকুয়াল টু আমরা কী জানি? এনআরটি। তাহলে ঘনত্ব তোমাকে বার করতে বলেছে, তাহলে এনের জায়গায় আমরা ডব্লিউ বাই এমটা বসিয়ে দিই, ওয়েট বাই মলিকুলার ওয়েট, আরটি। তাহলে এখানে ভিটাকে নিচে নিয়ে যাই, তাহলে ডব্লিউ আর টি ডিভাইডেড বাই এম ছিল নিচে আর ভি, তাহলে ভি ইন্টু এম। এবার দেখো, ভর বাই আয়তন মানে ঘনত্ব, ভর বাই আয়তন মানে আমাদের ডেনসিটি। তাহলে পরের লাইনে আমরা বসাতে পারি পি ইকুয়াল টু ডি
আর টি বাই এম, অর্থাৎ ডি ইকুয়াল টু, এটা কোনাকুনি উপরে চলে গেল, পি এম বাই আর টি, অর্থাৎ এখানে আমাদের পি এম বাই আর টি আছে অপশান বিতে, রাইট অ্যান্সার বি। নেক্সট প্রশ্নটা আছে দেখো, সংকট উষ্ণতা বা ক্রান্তিক উষ্ণতায় এখানে একটা মান মিসিং আছে। দেখো এ বি সি ডি 4টে গ্যাস আছে, কিন্তু মান আছে 3টে। তো এখানে লজিকটাই মেন বোঝার আমাদের, বুঝে নিয়ে একটা মান আমি দিয়ে দিচ্ছি এখানে, এটাকে কমা দিয়ে তোমরা 10-এর পর তোমরা কমা দিয়ে একটা 25 তো দেওয়া আছে, তোমরা 10-এর পর একটা -10 ডিগ্রি সি করে দাও একটা, ঠিক আছে। তো এই বলেছে কোন গ্যাসটিকে সহজে তরলে পরিণত করা যাবে। এখানে মনে রাখবে মেন যে চাবি কাটিয়ে এমসিকিউ এর, সেটা হচ্ছে যে গ্যাসের ক্রান্তিক উষ্ণতা যত বেশি, ক্রান্তিক বা সংকট উষ্ণতা যত বেশি হবে সেই গ্যাসকে তত সহজে তরলে পরিণত করা যাবে। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? 25 ডিগ্রি সি, অর্থাৎ অপশান এটা এখানে রাইট অ্যান্সার। নেক্সট এমসিকিউ এর অ্যান্সার আমরা একটু আলোচনা করেছি কিছুটা। দেখো ভ্যান ডার ওয়ালস সমীকরণে গ্যাসের অণুগুলির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান যে রাশিটি সাহায্যে ব্যবহার করা হয়। দেখো একটু আগেই আমরা লিখেছি এখানে, এই যেটা ভ্যান ডার ওয়ালস সমীকরণ লেখাই আছে, আরেকবার লিখছি। ভ্যান ডার ওয়ালস সমীকরণটা হচ্ছে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার বি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। এখানে চাপ সংশোধন করতে গিয়ে এই মানটা আসে, এবং এটা আসে ক্রিয়াশীল আকর্ষণ বলের জন্য, আর এইটা হচ্ছে আয়তনের জন্য। এটা ক্রিয়াশীল আকর্ষণ বলের জন্য, টার্মটা হচ্ছে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, রাইট অ্যান্সার অপশান ডি। তারপর বলা হয়েছে একটি আদর্শ গ্যাসের সংনমতা ধ্রুবকের মান। দেখো সংনমতা ধ্রুবক দিয়ে যদি আমরা লিখি তাহলে সমীকরণটা এটা দাঁড়ায়। তো এই জেডটা হচ্ছে সংনমতা ধ্রুবক, তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিন্তু আমরা কি জানি, পিভি ইকুয়াল টু সমীকরণ হয় এনআরটি, অর্থাৎ জেডের মান আদর্শ গ্যাসের ক্ষেত্রে 1 হয়। অপশান সিটা রাইট, জেডের মান 1। তারপরে বলছে উচ্চ চাপে ভ্যান ডার ওয়ালস সমীকরণটি হবে। নেক্সট কোশ্চেন দেখো, উচ্চ চাপে ভ্যান ডার ওয়ালস সমীকরণটি হবে। তাহলে ভ্যান ডার ওয়ালস সমীকরণ এর আগেও দুবার লিখেছি, এখানে লেখা আছে। আচ্ছা, এখানে 1 মোল গ্যাসের ক্ষেত্রে এটা দেওয়া আছে, যেহেতু দেখো এনটা কোনো অপশানের মধ্যে নেই, তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা এনটা লিখব না, এন স্কোয়ার ছিল এ বাই ভি স্কোয়ার, তাহলে এটা লিখলাম। ভি মাইনাস এন বি লিখবো না, বি এনআরটি লিখবো না, আরটি। এবার দেখো চাপটা যদি উচ্চ হয় তাহলে এর মানটা এমনিতেই কি হয়, এর মান কম, আর ভি এর মান বেশি, ভাগফলটা কম হচ্ছে, এই ভাগফলটা খুব কম, আর এই মানটা প্রচণ্ড বেশি, তার মানে এটা কী দাঁড়াচ্ছে, পি ইজ মাচ মোর গ্রেটার দ্যান এ বাই ভি স্কোয়ার। তাই এটাকে নেগলেক্ট করে দিচ্ছি আমরা। সমীকরণটা কী এলো, পি ভি মাইনাস বি ইকুয়াল টু আর টি, তাহলে পি ভি মাইনাস পিবি ইকুয়াল টু আর টি, পিভি ইকুয়াল টু আর টি প্লাস পিবি, অপশান ডিটা এখানে রাইট অ্যান্সার। নেক্সট এমসিকিউ 8-এরটা একটু আগে হয়ে গেছে, সংনমতা ধ্রুবকটাকেই সংকোচনশীলতা গুণাঙ্ক বলা হচ্ছে, অর্থাৎ এখানে জেডটা, যেটা একটু আগে করালাম, দুবার হয়ে গেছে প্রশ্নটা, এই জেডটা এখানে 1 হবে। তারপরে বলেছে একই চাপ ও উষ্ণতায় হিলিয়াম ও মিথেন গ্যাসের ব্যাপনহারের অনুপাত কোনটা হবে। গ্রাহামের ব্যাপনহারের সূত্র থেকে আমরা জানি, এইটা লিখতে পারি, অনুপাত বার করছি, আর হিলিয়াম ডিভাইডেড বাই আর মিথেন, ব্যস্তানুপাতিক সম্পর্ক, আণবিক ভরটা উপরে চলে যাবে, মিথেনের আণবিক ভর উপরে ডিভাইডেড বাই হিলিয়ামের পারমাণবিক ভরটা নিচে। তাহলে এখানে মিথেনের হচ্ছে 12 আর 4 16, হিলিয়ামের 4, তাহলে √4 মানে হচ্ছে 2, অপশান এ। তারপরে বলেছে ভ্যান ডার ওয়ালস সমীকরণে বি এর মানের সাহায্যে পরিমাপ করা যায়।
দেখো আকর্ষণ বা আকর্ষণ বলটা থেকে আমরা এটা পাই। তারপরে আছে গ্যাসের অণু দ্বারা অধিকৃত আয়তন, এটাই বিয়ের তাৎপর্য, মানে বিটা এই কারণেই আসে। আকর্ষণ বা বিকর্ষণ বল এর জন্য আসে না, বিটা আসে আয়তন কারেকশানের জন্য, এবং ওটা নির্দেশ করে গ্যাস অণুগুলির দ্বারা অধিকৃত আয়তন। তারপরে কোশ্চেন বলছে এ ও বি এর আণবিক ওজনটা যথাক্রমে বলে দিয়েছে ব্যাপন হারের অনুপাত। ওই যে একই ফর্মুলা, আর এ ডিভাইডেড বাই আর বি ইকুয়াল টু √এম বি, ওপরে যাবে ব্যস্তানুপাতিক বাই এম এ। আচ্ছা, বি এর ভর বলেছে 64, এর ভর বলেছে 36, তাহলে 64 যদি আমরা রুট করি 8, 36 করলে 6, তার মানে এখানে আসছে 4:3। অপশানে দেখো 4:3টা নেই, হ্যাঁ, এই অপশানটা একটু কারেকশান হবে, এটা হবে 1.33, নট 1:33, এটা হবে 1.33, আর একে ভাগ করলে দেখবে 1.33 আসছে, তাহলে অপশান বিটা রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরে আছে সম্ভাব্যতম বেগ, গড় বেগ এবং আরএমএস বেগের মধ্যে সম্পর্ক। সম্ভাব্যতম বেগ মানে হচ্ছে কি আমাদের সিএম ইস টু সি বার ইস টু সি আরএমএস। এটা আসবে সিএম এর মান হচ্ছে √2RT/m, তাহলে 2RT/m, এটা আসছে 8RT/m, এটা আসছে 3RT/m। তো সব যদি বাদ দিয়ে দিই, এটা আসছে √2, এটা আসছে 8/π, এটা আসছে √3। এটা হচ্ছে অনুপাত। এইবার এগুলোর মধ্যে থেকে তোমরা কীভাবে করবে দেখো জিনিসটা, সব কটার মান বার করবে ক্যালকুলেটারে, সব কটার মান দিয়ে যেটা ছোট হবে সেটাকে দিয়ে সবাইকে ভাগ করে দেবে, তাহলেই এই অ্যান্সারগুলোর মধ্যে যেটা রাইট অ্যান্সার তোমাদের চলে আসবে। যেটার মান কি বললাম ছোট হবে সেটাকে দিয়ে সবাইকে ভাগ করে দেবে, এটা দেখবে অ্যান্সার আসবে অপশান সি, 1:1.128:1.224। আচ্ছা, তারপরে বলছে স্থির চাপে একটি আদর্শ গ্যাসের গড় বেগের বর্গমূল ও গ্যাসের ঘনত্বের সম্পর্ক হলো। দেখো তাহলে CRMS এর আমি ভ্যালুটা লিখেছি আর ডি এর ভ্যালুটা লিখেছি, এখানে কিন্তু স্থির চাপে আছে, তাহলে CRMS এর জায়গায় আমরা এটাকে যদি এইভাবে লিখি, এটা m/RT করে দিলাম, তলায় নিয়ে এলাম, m/RT করলাম, এটা কনস্ট্যান্ট, তাহলে এই m/RTটাই রিপ্রেজেন্ট করছে কি ডেন্সিটিটিকে, তাহলে ওপরটা 3 আছে, তার মানে আমরা এইটা বলতেই পারি যে CRMS 1/√D, অর্থাৎ অপশান সিটা এখানে রাইট অ্যান্সার। এরপরে বলেছে একই সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে নিচের কোন গ্যাসের জোটটি একই হারে ব্যাপিত হবে, তাহলে ব্যাপন হারেরটা কার সাথে সম্পর্ক যুক্ত আছে, আমরা যদি এইভাবেও লিখতে পারি, ওটা অরিজিনালি হয় ডেন্সিটির সাথে ব্যস্তানুপাতিক, কিন্তু এইভাবেও লেখা যেতে পারে পরবর্তীকালে, এরকম আমরা দেখতে পেয়েছি। তাহলে মলিকুলার ওয়েট, তাহলে আমরা দেখব এক্ষেত্রে কোন জোড়ের ক্ষেত্রে মলিকুলার ওয়েটটা সেম, যদি মলিকুলার ওয়েটটা সেম হয় তাহলে ব্যাপন হওয়ার হারটাও সেম হবে। এইটা দেখো CO 12 + 16 28, এটা হচ্ছে 14 + 16 30, কার্বন ডাইঅক্সাইড আমরা জানি 44, আর এইটা হচ্ছে 14 দুগুণে 28 আর 16, এই যে উত্তর পেয়ে গেলাম, এটাও 44। তাহলে এখানে অপশান বিটা, বাকিগুলো তোমরা করে দেখতে পারো। আচ্ছা, তারপরে বলেছে একটি গ্যাসীয় মিশ্রণে N2 আছে, O2 আছে আর মিথেন আছে, মোট চাপটা দেওয়া আছে, তোমায় বলেছে মিথেনের আংশিক চাপ নির্ণয় করতে, তাহলে আংশিক চাপ কার বলেছে, মিথেনের, তাহলে মিথেনের আংশিক চাপ মানে মিথেনের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, যেটা হচ্ছে 720, তাহলে এইটা বার করলেই আমাদের হয়ে যাবে যে মোল ভগ্নাংশটা কত। দেখো 56 গ্রাম N2, তাহলে এটার মোল কত হবে, কত মোল N2,
এনের ভর 14, তাহলে N2 ভর হচ্ছে 28, তাহলে এটা 2 মোল, এটা হচ্ছে 1 মোল 44, আর এটা হচ্ছে 1 মোল। তাহলে মিথেনের মোল ভগ্নাংশ হচ্ছে, মিথেনের মোলটা ওপরে ডিভাইডেড বাই মোট মোল, মোট মোল মানে 2 + 1 + 1 ইন্টু 720, তাহলে 1/4 ইন্টু 720, 180 মিলিমিটার mm। রাইট অ্যান্সার অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো বলেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এটা উষ্ণতা হবে, একটি আবদ্ধ পাত্রে সমভরের মিথেন আছে এবং অক্সিজেন গ্যাস আছে, মোট চাপের সাপেক্ষে অক্সিজেনের চাপের অনুপাত কত? তাহলে আমাদের এখানে কিন্তু মেনলি এইটা বার করতে হবে, এটা বার করলেই আমাদের উত্তর চলে আসবে। ঠিক আছে, তো তোমাদের এখানে অ্যান্সার হবে এইটা, PO2/P, মোট চাপের সাপেক্ষে অক্সিজেনের চাপের অনুপাত বলেছে, তাহলে এইটা বার করি আমরা PO2। আচ্ছা, ভরটা বলেছে দুজনকার সমভর আছে, তাহলে ভরটা আমরা জানি না, তাহলে দুজনকারই ভর আমরা W ধরে নিচ্ছি। W যদি ধরে নিই, তাহলে মিথেনের মোল হবে, দেখো W/16, এর মোল হবে W/32, মিথেন 12 আর 4 16, তাহলে মিথেনের মোল, এই এখানে আমার লাগবে অক্সিজেনের মোল, তাহলে অক্সিজেনের মোল হবে W/32টা ওপরে যাবে ডিভাইডেড বাই W/16 প্লাস W/32 ইন্টু P। তাহলে ডব্লিউগুলো আমরা বাদই দিয়ে দিতে পারি, তাহলে উপরে রইল 1/32, আর নিচে দেখো 32 রসাগু হলো, তাহলে 2 + 1/32 ইন্টু P, তাহলে 32ও বাদ চলে গেল, তাহলে পড়ে রইল কত, 1/3 ইন্টু P, এটা PO2। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম খুব সহজেই, অপশান এটা রাইট অ্যান্সার এখানে। তারপরে কোশ্চেন বলছে নিচের কোনটির মানটা ভুল আছে, ব্যাপন ক্ষমতা সব থেকে বেশি, তাহলে আমরা কি দেখেছি, ব্যাপন ক্ষমতা সমানুপাতিক এইটা অঙ্কের MCQ এর ক্ষেত্রে, তাহলে কি করব, M যার কম তার আর বেশি, 32, 44, 17, 28, অপশান সি। নেক্সট MCQ দেখো 18টায়, গড় বর্গবেগের বর্গমূলের MCQ, 50 K উষ্ণতায়, এটা উষ্ণতায় H2 অণুর গড় বর্গবেগের বর্গমূল ও 800 K উষ্ণতায় O2 এর গড় বর্গবেগের বর্গমূলের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো CRMS এর ফর্মুলাটা আমরা একটু আগেই দেখেছি, √3RT/m, তো এইটা এখানে 3R কনস্ট্যান্ট, T আর Mটা নিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে 3Rটাকে যদি আমি 3R এর মতো রাখি, আমি একবারে প্রথম ক্ষেত্রে এর ক্ষেত্রে বার করছি, H2 ক্ষেত্রে আমরা যদি বার করি, তাহলে দেখো টেম্পারেচারটা বলেছে 50 K, তাহলে এখানে 50 K বসালাম, 50 বসালাম, আর এর জায়গায় H2 2 বসালাম, প্রথমটা H2 ক্ষেত্রে এটা। আর CRMS এবার আমরা বার করব O2 ক্ষেত্রে, O2 আর 800 K, তাহলে √3R ইন্টু 800, আর O2 আছে তাই এখানে বসবে 32। এবার আমরা এই দুটোর অনুপাত বার করব, তার আগে একটু তোমরা ছোটও করে নিতে পারো, 2 কেটে হলে 25 হবে, 3R দিয়ে গুণটা করার দরকার নেই, কারণ 3Rটা কেটে যাবে, 8 দিয়ে গুণ করলে এটা 4, 8 দিয়ে গুণ করলে এটা 100, আর 25, এটাও 25, তার মানে দেখো দুটোর মানই কী হয়ে গেল, সেম হলো কিন্তু, অর্থাৎ দুটোর মানই যেহেতু সেম, তাহলে আমার অনুপাত করার দরকার নেই, অনুপাতটা তাহলে আসবে 1, দুটোর মানই সমান হয়ে গেল এখানে। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে STPতে H2N2O2 এবং HBr গ্যাসগুলির গড় বর্গবেগের বর্গমূলের ক্রম, তো গড় বর্গবেগের বর্গমূল RMS 3RT/m, এখানে কনস্ট্যান্টগুলো যদি বাদ দিই, আর STPতে বলেছে তাই টেম্পারেচারটাও যদি বাদ দিই, তাহলে আমরা একটা ছোট করে ইকুয়েশান লিখতে পারি, এটা ইম্পর্টেন্ট ফর MCQ এর জন্য এইটা খুব ইম্পর্টেন্ট, গোল পাকিয়ে দিলাম।
এই ইকুয়েশানটা দিয়ে অনেক এমসিকিউ হয়ে যাবে, অর্থাৎ আণবিক ভর যত বাড়বে আরএমএস ভ্যালু তত কমবে। ঠিক আছে, তো এখানে আমরা যদি আণবিক ভর বার করি, H2 এর 2, N2 এর 14 দুগুণে 28, O2 এর 32, আর ব্রোমিনের আমরা জানি এমনি হাই প্রায় 80, তাই এটা অনেকটাই হাই, সবার থেকে এর সব থেকে বেশি হয়ে গেল। আচ্ছা, এরপরে তাহলে কি দেখলাম, যার আণবিক ভর কম তার আরএমএস ভেলোসিটি বেশি। অর্থাৎ এখানে দেখো, আমরা যদি এটাকে এইভাবে সাজাই তাহলে পুরো সাজানোই আছে। এটা হচ্ছে আণবিক ভরের অনুপাত। আণবিক ভর যদি কম হয় তাহলে আরএমএস ভেলোসিটি বেশি, তার মানে আরএমএস ভেলোসিটির অনুপাতটা ঠিক ওর উল্টোটা হবে, অর্থাৎ এখানে অপশান এটা রাইট অ্যান্সার। আজকের ক্লাসের লাস্ট এমসিকিউ, 20 নম্বর এমসিকিউ, একটি পাত্রে একটি গ্যাসকে 300K থেকে 600K তাপমাত্রায় উত্তপ্ত করলে গতিশক্তি হবে, মানে গতিশক্তির কি চেঞ্জটা হবে সেটা জানতে চেয়েছে। তাহলে তার আগে আমায় জানতে হবে গ্যাসের প্রতিটি অণুর গড় গতিশক্তি। একটা ফর্মুলা একটু জেনে রাখতে হবে আমাদের, গ্যাসের প্রতিটি অণুর গড় গতিশক্তি 3/2 KT। তাহলে 3/2 Kটাকে যদি কনস্ট্যান্ট ধরে নিই তাহলে আমরা বলতে পারি, প্রতিটি অণুরও বাদ দিলাম, টোটাল গ্যাসের গড় গতিশক্তি সমানুপাতিক বলতে পারি টেম্পারেচার, সমানুপাতিক। তাহলে টেম্পারেচার দেখো ডবল করা হলো, তাহলে গড় গতিশক্তিও কী হবে, ডবল হবে। অনুপাত তো রেশিও করব, আগের গতিশক্তিকে আমরা যদি E1 ধরি তাহলে E1/E2 এই বৃদ্ধিটা হলো। ঠিক আছে, তাহলে আমরা E2/E1 করি এবার। E2/E1 ইকুয়াল টু তাহলে কী হবে, T2/T1। তাহলে T2-র জায়গায় কত বসাবো, 600, T1-এর জায়গায় কত বসাবো, 300, কাটাকুটি করলে অর্থাৎ দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ এই যে অপশান, এটা রাইট অ্যান্সার। এই ছিল আজকে আমাদের প্রথম গ্যাসের চ্যাপ্টারের প্রথম এমসিকিউ ভিডিও। খুব তাড়াতাড়ি তোমাদের দ্বিতীয় ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।